প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শাহর পর এবার বঙ্গ সফরে নাড্ডা, শ্রমিকের আমন্ত্রণে যোগ দেবেন দলীয় বৈঠকে। দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে, কৌশলে আবার শুভেন্দুকে বার্তা দিলীপের। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কমিশনকে বিজেপির দলদাস বলে কটাক্ষ ফিরহাদের। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিততে চলেছে, শাহের কথা উড়িয়ে দাবি অখিলেশের। অপশক্তির কাছে মাথা নত নয়, নতুন বছরের শুরুতে নেতাকর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর। বর্ষ শেষের রাতে খুন তৃণমূল নেতা, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের। ব্রাত্য খোদ মুখ্যমন্ত্রী, বার কাউন্সিলর ভোটার তালিকায় নাম নেই, আইনজীবীদের মধ্যে আলোড়ন। একসময় সরেও যেতে হয়েছিল সেই নন্দিনী আজ মুখ্য সচিব, কিভাবে এগিয়েছে তার পথ। ভোটের ময়দানে এবার 16 আনা দিলীপ, খবর এলো দল থেকে। 44,700 কোটি মাস্টার স্ট্রোক, গার্ডেন রিচি কি গেম চেঞ্জার। হাসপাতালেও শান্তি নেই, পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ পরিবারের, আশঙ্কাজনক তামান্নার মা। দীপু দাসের কায়দায় বাংলাদেশে আবারও এক হিন্দুকে জীবন্ত জ্বালিয়ে হত্যার চেষ্টা। কে বুঝলো আমার জানার দরকার নেই, দীর্ঘদিন পর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। অনুমতি দেয়নি পুলিশ, হাইকোর্টের ছাড়পত্রে কোচবিহারে হচ্ছে মিঠুনের পরিবর্তন সভা। 540 কিলোমিটার যাবে 2 ঘন্টারও কম সময়ে, দেশের প্রথম বুলেট ট্রেন চালুর দিন জানিয়ে দিল কেন্দ্র। বছরের প্রথমে বিরাট ধাক্কা, 111 টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম, এবার কত খরচ পড়বে। দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত দুবরাজপুর সিউড়ি, নানুরে অনুব্রতর বদলে রূপোর তলোয়ার পেলেন কাজল। হঠাৎ কেন দরকার পড়ল, কি বলছেন দিলীপ। তৃণমূল বলছে আইসিইউর ডাক্তার। 45 বছর পর বামদুর্গে বিজেপির মেয়র, খুশিতে গদগদ হয়ে চিঠি লিখলেন মোদি। শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা। 18 বছরে এই প্রথমবার 5 জানুয়ারি বিরাট পরিবর্তন হবে আবহাওয়ায়, সব জানালো হাওয়া অফিস। আবাসনে বুথ তৈরিতে অনড় নির্বাচন কমিশন, না মানলে করা পদক্ষেপের হুঁশিয়ারি। ছেলেকে বিমানবন্দরে ছাড়তে আসায় কাল, বর্ধমানে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পরিবারের 3 জনেরই। বছরের প্রথম দিনের সাফল্য, নদিয়া সীমান্তে উদ্ধার 1 কোটি টাকার সোনা, গ্রেপ্তার 1। আনন্দ পরিণত হল বিষাদে, নাইট ক্লাবে বর্ষবরণের মাঝে বিস্ফোরণ, মৃত 40, আহত বহু, দেখুন ভিডিও। 1 ফেব্রুয়ারি থেকে একটা সিগারেটের দাম হচ্ছে 72 টাকা, আর কি কি নেশা জিনিসের দাম বাড়ছে জানেন। 3 মাস পর খুলল দার্জিলিংগামী রোহিণী রোড, দ্রুত পাহাড়ে পৌঁছবেন পর্যটকরা, খুশি ব্যবসায়ীরাও। 24 ব্রিগেডের মঞ্চসজ্জা বারুইপুরে, ক্রস র্যাম ধরে জনতার ভিড়ে মিশবেন অভিষেক। পিকনিক নিয়ে বচসাজ্যের, অর্জুন করে আক্রান্ত বিজেপি কর্মী, ভাঙচুর চলল বাড়িতেও। শাহ বললেন মাঠে নেমে পড়লাম, সক্রিয় হয়ে নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। কদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তাতে শুধু অডিও বার্তা দিয়েই ক্ষান্ত থাকতে হয়েছিল তাকে। তারপরই বাংলায় চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিন থাকলেন, সাংবাদিক বৈঠক করলেন, কর্মী সভা করলেন, পুজো দিলেন, ভোট নিয়ে অঙ্কের হোমওয়ার্ক দিলেন, তারপর ফিরে গেলেন। এবার পরিস্থিতি সরজমিনে দেখতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই পরিস্থিতিতে অভিমানী দিলীপ ঘোষকে সক্রিয় করার চেষ্টাও কার হয়, যাতে আদি 90 দ্বন্দ্বে আসন্ন বিধানসভা নির্বাচনের রেকর্ড খারাপ ফল না হয়। আর তারপরই দেখা গেল আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন দাপুটে পদ্ম নেতা দিলীপ ঘোষ। এদিকে চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে, তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে, পরে আরও বাড়বে। এদিনের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ যে বার্তা দিলেন তাতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব জিয়েই রইল। কৌশলে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন তার পিছনে লেগে লাভ নেই, বরং যে স্বপ্ন শুভেন্দু দেখছেন সেটা কখনোই বাস্তবায়িত হচ্ছে না। দিলীপ ঘোষ বলেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। গতকাল আমাকে ডাকা হয়েছিল, বলেছেন পুরো দমে লাগুন, আগামী দিনে যেমন এগিয়ে যেতে বলেছেন সেরকম এগোবো। অর্থাৎ শুভেন্দুর কথায় যে তিনি চলবেন না সেটা কৌশলে বুঝিয়ে দিলেন এই দাবাং নেতা।
অন্যদিকে রাজ্য নির্বাচনের সময় নিজস্ব কর্মসূচি নিয়েও চলবেন বলে বার্তা দিয়েছেন দিলীপ। বিগত দীর্ঘ 8 মাস ধরে কোনো সভা সমিতিতেও দেখা যায়নি তাকে। বিজেপির কোনো অনুষ্ঠানেই প্রায় ডাক পেতেন না দিলীপ ঘোষ। সেখানে এবার প্রাসঙ্গিক হয়ে দিলীপের বক্তব্য, অনেক কমিটি তৈরি হয়েছে যেগুলোর ব্যাপারে তার জানা ছিল না, সেগুলি বুঝে নিয়েছি। আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব, তবে দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে। এই কথা বলে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু অধিকারী, আর এখনই ক্ষমতায় বিজেপি আসছে সেটা বলা যাচ্ছে না। এছাড়াও নরেন্দ্র মোদী এসে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন, তারপর অমিত শাহ এসেও ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। এবার 8ই জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জেপি নাড্ডা। তবে এবার ভোকাল টনিক দিতে পারেন নাড্ডা, তার মধ্যেই নব্য নেতারা কি আপনাকে বুঝতে পারেনি? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দল বুঝলেই হলো, আর কে বুঝবে আমার জানার দরকার নেই। কাউকে বোঝানো আমার কাজ নয়। কোণঠাসা করা, কাঠিবাজি, কাউকে বেশি গুরুত্ব দেওয়া, কম গুরুত্ব দেওয়া প্রত্যেক রাজনৈতিক নেতার জীবনে আসে। আমি ধৈর্য ধরেছিলাম, তার ফল পেয়েছি। আমি সব সময় আছি, মাঠ জুড়ে খেলব। ভারতের প্রথম বুলেট ট্রেন চলা নিয়ে কম বিড়ম্বনা তৈরি হয়নি। প্রতিবারই সম্ভাব্য দিনক্ষণ দিয়েও পিছিয়ে যেতে হয়েছে রেল মন্ত্রককে। কিন্তু নতুন বছরের প্রথম দিনে আরও বেশি আত্মবিশ্বাসী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের প্রথম বুলেট ট্রেন পরিচালনার দিনক্ষণ জানিয়ে দিয়েছেন তিনি। মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরে ঠিক কবে থেকে এই বুলেট ট্রেন ছুটবে তা জানিয়ে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, 2027 সালের মধ্যে বুলেট ট্রেন তৈরি হয়ে যাবে। 15ই আগস্ট থেকে তা চালুও হয়ে যাবে। প্রথমে সুরাট থেকে বিলমোড়া, তারপর ভাপি থেকে সুরাট, তারপর ভাপি থেকে আহমেদাবাদ, অবশেষে মুম্বই থেকে আহমেদাবাদ। 2027 সালে বুলেট ট্রেন এবং হাইস্পিড রেল করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাপি থেকে সুরাট পর্যন্ত 100 কিলোমিটার পথে এই ট্রেন ছুটবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এর আগে এই পথেই প্রথমে 50 কিলোমিটার ট্রেন চালানো হবে বলে জানিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব, তবে সময়ের সঙ্গে বাড়িয়ে দেওয়া হলো দূরত্ব। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মুম্বই থেকে আহমেদাবাদের দূরত্ব মোট 540 কিলোমিটার, কিন্তু হাইস্পিড রেল করিডোর দিয়ে এই দুই শহরকে জুড়ে দেওয়া যাবে মাত্র 1 ঘন্টা 58 মিনিটে। এই সময়কালে মোট 4টি স্টপেজ রয়েছে, তবে কোনো ক্রমে যদি 12টি স্টপেজেই ট্রেনটিকে দাঁড়াতে হয় সেক্ষেত্রে সময় লাগবে 2 ঘন্টা 17 মিনিট। প্রসঙ্গত 2009-10 অর্থবর্ষের রেল বাজেটে সর্বপ্রথম এই মুম্বই আহমেদাবাদ রেল করিডোরের কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু তার বাস্তবায়ন হতে সময় লেগে গিয়েছে অনেকটাই। এখনও নির্মাণ কাজ চলছে, যা আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। গত বছর নভেম্বর মাসে সুরাটের নির্মীয়মান অংশ পরিদর্শনের জন্য গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় এই প্রজেক্ট ও তাতে কর্মরত প্রত্যেক স্তরের কর্মীদের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। নির্বাচন কমিশন বিজেপির দলদাস হিসেবে কাজ করছে, এমন অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার সুরই শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চেতলায় আয়োজিত দলীয় অনুষ্ঠানে বিজেপি ও কমিশনকে একযোগে দুষলেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, তৃণমূলের কাজ হচ্ছে ত্রুটিকে তুলে ধরা। কমিশন বিজেপির কথায় দলদাসে পরিণত হয়েছে। বিজেপির হয়ে থ্রেট করছে কমিশন। লজিক্যালভাবে জবাব দিতে চায় দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ঠিক করবে মানুষের স্বার্থে প্রকল্প চলার বিষয়টি। আয়ুষ্মান ভারত মুখ থুবড়ে পড়েছে, তৃণমূল লড়াই জারি রাখবে। এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, কমিশন নোটিফিকেশন দিয়ে ভোটারদের বাদ দিচ্ছে। সাধারণ মানুষকে প্রমাণ কেন করতে হবে? কমিশন প্রমাণ করুক কে ভারতীয় নাগরিক কে নয়। এদিন অমিত শাহকে মোটা ভাই আর হুমায়ুন কবিরকে গাধা বলে সম্বোধন করেছেন ফিরহাদ হাকিম। অমিত শাহর বাংলার জন্য টার্গেট বেঁধে দেওয়া নিয়েও কটাক্ষ করলেন তিনি। ডাবল ইঞ্জিন শাসিত রাজ্য বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ হাকিম অভিযোগ করলেন, বাংলা ভাষায় কথা বললেই মারধর করা হচ্ছে। এদিন উন্নয়নের ঘটনা নিয়েও সরব হলেন ফিরহাদ হাকিম। আরজি করের ঘটনায় যারা হইচই করেছে তারা উন্নয়ন ধর্ষককে ফুলের মালা পরাচ্ছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। হুমায়ুন কবিরকে গাধা বলে সম্বোধন করে অভিযোগ করে বলেন, কেউ কেউ সাম্প্রদায়িকতার জিগির তুলে টাকা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছে। বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল পে লিখলো হামারা সরকার বানেগা। কিন্তু জাতীয় রাজনীতির অলিন্দে এই বার্তা তেমন গুরুত্ব পাচ্ছে না, কারণ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই দাবি কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন।
বরং আস্থা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের উপর, আর জানিয়ে দিলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন। এখানে বিজেপির ষড়যন্ত্র কাজ করবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস বলে দাবি সমাজবাদী পার্টির প্রধান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিজেপির নেতাদের কঠিন অঙ্ক কষতে দিয়ে গিয়েছেন। সেই অঙ্ক কষতে বঙ্গ বিজেপির নেতারা পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই আবহে আজ বৃহস্পতিবার লখনৌতে অখিলেশ যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি পরাজিত হবে, আর 2027 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও বিজেপি পরাজিত হবে। কদিন আগে শীতকালীন অধিবেশনে সংসদের বাইরে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে শহরের 4টি সাংগঠনিক জেলার 28টি আসনের মধ্যে 20টি জেতার লক্ষ্যমাত্রা পদ্ম নেতাদের দিয়ে গিয়েছেন শাহ। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচনেও একটিতেও জিততে পারেনি বিজেপি। বাংলা জেতার ক্ষেত্রে বিজেপিকে কতটা সাফল্য পাবে, এই প্রশ্ন করা হয় সমাজবাদী পার্টির সুপ্রিমোকে। জবাবে অখিলেশ যাদব বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিততে চলেছে। এই বিজেপি প্রত্যেক জায়গায় ষড়যন্ত্র করে থাকে, এবার তাদের ষড়যন্ত্র কাজ করবে না। প্রথমে বিজেপি বাংলায় হারবে, তারপর উত্তরপ্রদেশেও পরাজিত হবে বিজেপি। এছাড়াও এসআইআর নিয়ে বাংলায় এখন তপ্ত। বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তার মধ্যে অমিত শাহের বঙ্গ সফর বাড়তি মাত্রা যোগ করেছে। এই আবহে অখিলেশ যাদবের কথাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন বলেছেন 4 কোটি নাম বাদ যাবে, তখনই বোঝা গিয়েছে অফিসারদের প্রতারণা করতে বলা হচ্ছে। এটা প্রমাণ করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে যখন এমন কথা বলা হচ্ছে, তখন নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 6 মার্চ। তিরুবনন্তপুরমের নবনির্বাচিত মেয়র ভিভি রাজেশকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের মতো বামমনস্ক রাজ্যে বিজেপির হয়ে দ্বারোদ্ঘাটনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তুলে ধরেছেন গেরুয়া শিবিরের জয়গাথাও। গত বছরের ডিসেম্বরের গোড়ার দিকে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের পুর নিগমে বামেদের 45 বছরের দুর্গ ভেঙে দিয়েছে গেরুয়া শিবির। 101টি ওয়ার্ডের মধ্যে 50টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বলে রাখা প্রয়োজন, এই তিরুবনন্তপুরম আবার কংগ্রেস সাংসদ শশী তারুরের লোকসভা কেন্দ্র। সাম্প্রতিককালে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সখ্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই আবহেই তারুরের কেন্দ্রে বিজেপির জয়ের কয়েক সপ্তাহ কাটতে তিরুবনন্তপুরমের নবনির্বাচিত বিজেপির মেয়রকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী। তাতে ভিভি রাজেশকে উদ্দেশ্য করে তিনি লিখলেন, 2026 সালের সূচনা পর্বে তিরুবনন্তপুরমের মতো একটি মহানগরে ইতিহাস তৈরি করে আপনি মেয়র পদের জন্য শপথ গ্রহণ করেছেন। এটা সত্যি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত, যা এই শহরের প্রতিটি মানুষের জন্য একটা গর্বের বিষয়। নিজের চিঠিতে তিরুবনন্তপুরম সচেতন নাগরিকদের সমাজ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, এই শহরটি চিন্তাশীল নেতা, সমাজ সংস্কারক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, কবি এবং সাধু সন্তদের তৈরি করেছে। বিজেপি এমন একটা শহরকে পরিষেবা প্রদান করতে পারার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি। এই শহরের প্রতিটি মানুষকেও অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন কেরল বিজেপির সকল নেতা কর্মীদের, যাদের হাত ধরে এই অসাধ্য সাধন হয়েছে। উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রীর পাঠানো এই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিরুবনন্তপুরমের মেয়র ভিভি রাজেশ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্বীকৃতি কেরলের মানুষকে দেওয়া তার নববর্ষের প্রথম উপহার। পাশাপাশি কেরলের বিজেপি নেতা কর্মীদেরও কয়েক দশক ধরে চলা পরিশ্রমের ফল। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বছরের গোড়া থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 বছর তার মেগা জনসভা নিজের সংসদীয় কেন্দ্রে জেলা জুড়ে। আজ বারুইপুরে অভিষেকের জনসভা যে জনপ্লাবনের রূপ নেবে তা বুঝেই আগাম একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে বারুইপুরের সভায় সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে মঞ্চসজ্জা। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেভাবে র্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি হতে চলেছে। ক্রস র্যাম্পের মতো তৈরি হচ্ছে মঞ্চ। এর ফলে একেবারে জনতার মাঝে উপস্থিত হয়ে বক্তৃতা দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে শুরু হবে জনসভা। বারুইপুরের সাগর সংঘের মাঠ জুড়ে তৈরি হওয়া মঞ্চ অনেকটা ব্রিগেডের আদলে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চের সঙ্গে দুপাশে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য আরও 2টি জায়গা। তার মধ্য মূল মঞ্চের সঙ্গে 200 ফুট বাই 140 ফুটের র্যাম্প তৈরি করা হয়েছে।
সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই র্যাম্পে ঘুরেই বক্তব্য রাখবেন। যদিও তার বক্তব্য রাখার সময় র্যাম্পের দুধারে মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিশ। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও দুটি মঞ্চ, যার পিছনে থাকছে প্রায় 40 ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা বসবেন এই তিনটি মঞ্চে ভাগ করে। 31 জন বিধায়ক একটি দিকে বসবেন, অন্যদিকে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বসবেন অন্য একটি মঞ্চে। মঞ্চ দুপ্রান্তে দুটি আলাদা পোডিয়াম রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চলে আসবেন একদম মঞ্চের পিছনে। জনপ্রতিনিধিদের বসার জন্য সেখানে একটি আলাদা ঘরও তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, বৈদ্যুতিন মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এই জনসভায় জেলার 2 সাংগঠনিক এলাকা থেকেই দলীয় কর্মী সমর্থকরা আসবেন এই মেগা জনসভায়। শুধু তাই নয়, সাধারণ মানুষের মধ্যেও এই জনসভা ঘিরে উন্মাদনা রয়েছে। রেকর্ড জমায়েতের সম্ভাবনা। জেলা নেতৃত্ব জানিয়েছে এবার বুথ স্তর থেকে কর্মীদের এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তাদের সুবিধার জন্য চারিদিকে বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। মনে করা হচ্ছে সাংসদ এই সভা থেকে আগামী নির্বাচনে দলের লড়াইয়ের রূপরেখা ঠিক করে দেবেন। শাহের ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর দলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। বুঝিয়ে দিলেন 26কে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। বললেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। নাম না করে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই গুঞ্জন শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন। রাত পেরোতেই দেখা গেল স্বমেজাজে প্রাক্তন সাংসদ। প্রায় 8 মাস পর গতকাল দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। দীর্ঘক্ষণ বৈঠক করে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এরপরই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে তিনি দলের মধ্যে কোণঠাসা থেকে ফের সক্রিয়তা, সব প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ। সাফ জানিয়ে দেন খোদ অমিত শাহ তাকে ময়দানে নামতে বলেছেন, সেই কারণেই নেমেছেন। দিলীপ বলেন, আমি সব সময় আছি, মাঠ জুড়ে খেলবো। আমি 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শ্রমিকদার সঙ্গে কথা হয়েছে, দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব। গত লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ। তাকে কালো পতাকাও দেখানো হয়েছিল। এদিনের সাংবাদিক বৈঠকে নাম না করে তা নিয়ে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তিনি। বললেন, দলের কর্মীরা আমাকে কোনোদিনও কালো পতাকা দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে, এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে, ওরা এগুলো করেছে। ওরা ঠিক করেছে না ভুল সেটা আমি বলবো না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না। বিধানসভায় প্রার্থী হবেন কিনা তা নিয়েও এদিনের প্রশ্নের মুখে পড়েন দিলীপ। দল চাইলে নিজের কোনো আপত্তি জায়গা নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। 26-এ কি হারানো জমি ফিরে পাবে বিজেপি? এই প্রশ্নে দিলীপ মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। বললেন, কতদিনের লড়াইয়ের পর ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়তে হবে, লোক আসবে যাবে, কিন্তু আন্দোলন থেকে সরলে হবে না। অক্ষরে অক্ষরে মিলেছে আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস আগে জানিয়েছিল কাঁপিয়ে দেবে ঠান্ডা, ঠিক তেমনই হয়েছে। কনকনে শীতেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলা। আজ সামান্য তাপমাত্রা বাড়লেও ঠান্ডার আমেজ কিন্তু ম্লান হচ্ছে না। আজও তাপমাত্রা 11 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। রাজ্যে আবহাওয়ার ভোল বদল। একদিকে পাহাড়ের চূড়ায় তুষারপাতের হাতছানি, অন্যদিকে সমতলে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত থমকে দাঁড়িয়েছে উত্তরে হাওয়া। আগামী শনিবারের মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে মরশুমের প্রথম তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সান্দাকফু, ঘুম, ধোত্রে, মনভঞ্জন এবং চটকপুরের মতো উঁচু এলাকাগুলো সাদা চাদরে ঢাকা পড়তে পারে। তুষারপাতের পাশাপাশি আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতল হাওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে শুক্রবার ও শনিবার রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 10 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গে আগামী 3 দিন তাপমাত্রা স্থিতিশীল থাকলেও তারপর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ নামার সম্ভাবনা রয়েছে। তবে শীতপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধ বৃহস্পতিবার নাগাদ ফের পারদপতনের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
অন্যদিকে ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কুয়াশার দাপট বাড়বে দুই বঙ্গেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই সপ্তাহে তাপমাত্রা বাড়লেও আগামী 5 জানুয়ারি থেকে কিন্তু কমতে চলেছে তাপমাত্রা। কতটা কমতে পারে তা এখনই জানা না গেলেও কলকাতায় জমিয়ে ঠান্ডা পড়বে তা বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ কলকাতার পারদ পৌঁছে গিয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াসে। 18 বছরের শীতলতম বর্ষবরণ কলকাতায়। এর আগে 2008 সালে আলিপুরের পারদ ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াসে। তারপর আর তেমনটা হয়নি, তবে এবার ঠান্ডা পড়ছে। তবে আজ আলিপুর আবহাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে সাময়িকভাবে ধাক্কা খাবে শীত। আগামী 3-4 দিন 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। কলকাতার পারদ পৌঁছে যেতে পারে 15 ডিগ্রিতে। তবে ফের সোমবার থেকে পারদ তরতর করে নেমে যাবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের জমিয়ে শীত ফেরার আশা। অর্থাৎ 5 জানুয়ারি সোমবার থেকে শুরু করে পরবর্তী 12 জানুয়ারি সোমবার পর্যন্ত আবারও নতুন করে বাংলার সব জেলাতেই জমিয়ে পড়বে ঠান্ডা। আর এই ঠান্ডা মূলত পড়বে পারে উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোতে। ফলে শীতপ্রেমীরা যে এখনও জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন তারই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। চলতি বছরে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়, তার মধ্যে চলছে এসআইআর। এই নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মানুষের হেনস্থা থেকে শুরু করে আতঙ্ক তৈরি হয়েছে বঙ্গে। এই আবহে নেতা কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পথে চলতে হবে, কেমন করে চলতে হবে তা গতকাল জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার যে আরও বেশি লড়াই করতে হবে সেই বার্তাও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকে চমকে যে কোনো লাভ হবে না সেটা বারবার নানান সভা থেকে বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে লড়াকু বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এদিকে গতকাল এক্স হ্যান্ডেলে পোস্টের শুরুতেই দলের প্রত্যেকটি নেতা কর্মীকে শুভেচ্ছা জানিয়েছিলেন দলনেত্রী। পুরনো দিনের কিছু কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এক্স হ্যান্ডেলে লেখেন, মামাটি মানুষের সেবার লক্ষ্যে 1998 সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রত্যেকটি কর্মী সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান শ্রদ্ধা জানাই। অন্যদিকে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরের 4টি সাংগঠনিক জেলা থেকে 20টি আসন জেতার লক্ষ্যমাত্রা দিয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের। আবার 2/3 আসন লাভের কথাও বলেছেন। এমনকি এপ্রিল মাসে বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠিত হবে এমন হুঙ্কারও ছেড়ে গিয়েছেন। ঠিক তারপরই রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম আজীবন চলবে বলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দেন, আপনাদের অকুণ্ঠ সমর্থনে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ের অবিচল আমরা। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। এছাড়াও 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গড়ে ওঠে তৃণমূল কংগ্রেস। তারপর চলে আপোষহীন লড়াই। একের পর এক আক্রমণ নেমে আসে তাঁর উপর। একজন সাংসদ ছিলেন দলে, আর সেটা তিনি নিজেই। সেখান থেকে দলকে পৌঁছে দেন বাংলার মসনদে, উপড়ে ফেলেন বামফ্রন্ট সরকারকে। আর এই দীর্ঘ লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস আজ মহীরুহ। রাজ্যের বাইরে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, অসম, কেরল এবং গোয়াতেও বিরোধী দল হিসাবে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর রাজ্য বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তাই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই দলীয় নেতা কর্মীদের আরও উজ্জীবিত করলেন জননেত্রী।